তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটু আলোচনা করব বাংলা সাহিত্যে যে আধুনিক যুগ, আমরা সেই আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। আমরা জানি আমরা বাংলা সাহিত্যকে তিনটা ভাগে ভাগ করেছি, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। আমাদের আধুনিক যুগ এটা 1800 থেকে বর্তমান পর্যন্ত এই সময়, অর্থাৎ মোটামুটি বাংলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই আধুনিক যুগ চলতে থাকবে। আমাদের এই যে আধুনিক যুগ আছে এই যুগটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয় 1801 থেকে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ব্যক্তিকেন্দ্রিক ও ধর্মনির্ভর। তাহলে প্রাচীন যুগের প্রত্যেকটা যুগের সাহিত্যের কিছু বৈশিষ্ট্য থাকে এবং এরই ধারাবাহিকতায় আমাদের প্রাচীন এবং মধ্যযুগ যে রয়েছে, আমাদের এই প্রাচীন এবং মধ্যযুগের এখানে এই প্রাচীন এবং মধ্যযুগের বিষয়বস্তু কি, সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা এবং ধর্ম নির্ভরতা প্রাচীন যুগ। এবং আমরা দেখতে পাই মধ্যযুগের সাহিত্যগুলোর বৈশিষ্ট্যের ভিতরে ছিল ধর্ম নির্ভরতা, অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য ছিল ধর্মনির্ভর। কিন্তু আধুনিক যুগের গদ্যের বিকাশের সাথে সাথে বাংলা সাহিত্যের নব নব শাখা বিস্তীর্ণ হয় এবং সমৃদ্ধ হতে থাকে বাংলা সাহিত্য। এই যে এখানে নব নব শাখা বলেছি, এটার মানে কি? আমরা যদি খেয়াল করে দেখি আমাদের প্রাচীন এবং মধ্যযুগ এই দুটো যুগে কেবল কবিতা লেখা হতো, এই দুটো যুগে কেবল কবিতা লেখা হতো, তো এই জন্য এইগুলোকে বলা হয় কবিতার যুগ। কিন্তু আধুনিক যুগে যখন গদ্যের সূচনা হলো, গদ্যের সূচনা হওয়ার সাথে সাথেই দেখা গেল বাংলা সাহিত্য আধুনিক যুগে এই কবিতার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো মানুষজন গদ্যে লেখা শুরু করে। এবং শুধু তাই না, আজকের যে উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, রম্য রচনা, মহাকাব্য, এই সবগুলো কিন্তু আমাদের আধুনিক যুগে এসেছে। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যে উপন্যাস সৃষ্টি হয় কোন যুগে, উত্তর এক কথা আমরা উত্তর করবো, উত্তর হচ্ছে আধুনিক যুগে আমাদের উপন্যাসের সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের মোটামুটি বাংলা সাহিত্যের আধুনিক যুগ নিয়ে কথা। এইবার আমরা একটু চলে যাই আধুনিক যুগের যে বৈশিষ্ট্য, এখান থেকে পরীক্ষাতে বিশেষ রিটেনও প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, আমরা সেই আধুনিক যুগ নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর সেটা হচ্ছে আধুনিক যুগে গদ্যের সূচনা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক যুগকে মূলত সমৃদ্ধ হয়েছে আমাদের গদ্যের সূচনার মধ্যে দিয়ে। সেই সাথে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগে কেবল কবিতাই ছিল, আধুনিক যুগ সৃষ্টি হয়েছে উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি। যেটা আমি আগেও বলেছি যে আধুনিক যুগে এসে আমরা এই নাটক, উপন্যাস এগুলো পেয়েছি। সাহিত্যের মাঝে দেবতার ঠাঁই না দিয়ে, মানে আধুনিক যুগে এই সাহিত্যের মধ্যে, আধুনিক যুগের সাহিত্যের মধ্যে দেবতার ঠাঁই না দিয়ে মানুষকে ঠাঁই দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের ঠাঁই পেয়েছে আমরা দেখতে পাই যে আমাদের আধুনিক যুগে। আমরা যদি খেয়াল করে দেখি যে মধ্যযুগ যেটি রয়েছে, এই মধ্যযুগের ভিতরে আমরা দেখতে পাই যে দেবদেবীর আরাধনা, স্পেশালি আমরা যদি বলি মঙ্গল কাব্যের ভিতরে কিন্তু দেবদেবীর আরাধনা রিলেটেড সাহিত্যকর্ম কিন্তু রচনা হতো। তো এই সাহিত্যকর্মটা আমাদের এই যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্ম থেকে বেরিয়ে এসে মানুষকে যে সাহিত্যের ভিতরে স্থান দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগের সাহিত্য। এরপর আমরা দেখতে পাই দেশপ্রেম, মানবপ্রেম, সচেতনতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তিবাদ ইত্যাদি আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আধুনিক যুগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে, আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্যগুলোর ভিতরে হচ্ছে আধুনিক যুগে আমরা দেখতে পাই দেশপ্রেম দেখতে পাই, আমরা মানবপ্রেম দেখতে পাই, আমরা সচেতনতা দেখতে পাই এবং আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যতা দেখতে পাই। প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যগুলোর ভিতরে ব্যক্তি স্বাতন্ত্রতা ছিল না। রাজা তাকে উপদেশ দিচ্ছে যে তুমি লিখো, এই কন্টেন্ট, এই বিষয় নিয়ে লিখো, দেন সে লিখতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই আমাদের আধুনিক যুগে এসে এগুলো তৈরি হয়। তাহলে আমরা মোটামুটি বাংলা সাহিত্যে আধুনিক যুগের যে বৈশিষ্ট্য সেটা জানলাম। এইবার আমরা একটু জানবো যে বাংলা সাহিত্যে যে গদ্যের আবির্ভাব, অর্থাৎ গদ্যের যে সূচনা হয়, সেই গদ্যের সূচনা নিয়ে আলোচনা করব। বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন হলো 1555 খ্রিস্টাব্দে আসামের রাজার প্রতি কুচবিহারের রাজার লিখিত একটি পত্র। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন কি, সেটা হচ্ছে আসামের রাজার প্রতি কুচবিহারের রাজা একটি পত্র লিখে, এবং সেটি লিখে কত সালে, 1555 খ্রিস্টাব্দে লিখে। এই পত্রটাকেই ধরা হয়ে থাকে যে এটি বাংলা গদ্যের আদি নিদর্শন। এরপর আমরা দেখতে পাই 1743 সালে পর্তুগালের লিসবন থেকে বাংলা গদ্যে লেখা 3টি বই মুদ্রিত হয়। তাহলে বাংলা গদ্যে লেখা মুদ্রিত বই 3টা কোথা থেকে প্রকাশিত হয়, উত্তর হচ্ছে পর্তুগালের লিসবন থেকে। কত সালে, 1743 সালে। এবার আমরা একটু দেখি বইগুলো যদিও বাংলায় লেখা ছিল কিন্তু বইগুলো ছাপা ছিল রোমান অক্ষরে। তাহলে বাংলায় লেখা কিন্তু রোমান হরফে এগুলো ছাপা ছিল। এরপর আমরা দেখতে পাই যে দোম অ্যান্তনিও ছিলেন একজন বাঙালি। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, নামটা যদিও তার মানে বাঙালি না, কিন্তু তিনি আসলে একজন বাঙালি ছিলেন। ঢাকা জেলার ভূষণা অঞ্চলের জমিদারের পুত্র। তার বইয়ের নাম ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এই বইয়ের নাম, এই গ্রন্থের লেখককে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটির লেখককে, এটি হচ্ছে দোম অ্যান্তনিও। অপর দুটা বই, ওই যে কোন 3টা বইয়ের কথা বলতেছে, অপর দুটা বই মানে এই যে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত যে 3টা বই, সেখানে একটা
যেটা হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। অপর দুটো বইয়ের লেখক পাদ্রি ম্যানুয়েল দ্য অ্যাসমশাও। এই ম্যানুয়েল দ্য অ্যাসমশাও তিনি বাকি দুইটা লিখেন, অর্থাৎ পর্তুগাল থেকে যে 3টা বই প্রকাশিত হয়েছে তার ভিতরে একটা লেখক দোম অ্যান্তোনিও আর দুটো লেখক হচ্ছে ম্যানুয়েল দ্য অ্যাসমশাও। তার একটি বইয়ের নাম কৃপা শাস্ত্রের অর্থভেদ। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কৃপা শাস্ত্রের অর্থভেদ বইয়ের লেখককে। এটি বাংলা গদ্যরীতিতে প্রকাশিত প্রথম রচনা। অপর বইয়ের নাম বাংলা পর্তুগিজ অভিধান। তাহলে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত 3টা বইয়ের নাম কি? 1 ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, 2 কৃপা শাস্ত্রের অর্থভেদ, 3 বাংলা পর্তুগিজ অভিধান। কৃপা শাস্ত্রের অর্থভেদ 1734 সালে ভাওয়াল নগরী বর্তমান গাজীপুরে রচিত হয় এবং পর্তুগালের রাজধানী লিসবন থেকে বাংলা ভাষায় কিন্তু রোমান হরফে এটি প্রকাশিত হয়। পরীক্ষাতে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কৃপা শাস্ত্রের অর্থভেদ এটি রচিত হয় কোথায়? এটি হচ্ছে আমাদের বর্তমান ভাওয়াল নগরী অর্থাৎ গাজীপুরে এটি কি হয়? রচিত হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যেই গদ্যের যেই উদ্ভব সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ বাংলা সাহিত্যে গদ্য কিভাবে এসেছে, কিভাবে গদ্যের আদি নিদর্শন কি, গদ্যের আসলে কোন কোন জায়গাগুলো থেকে গদ্য উদ্ভব হয়েছে। তো যাই হোক, এই গদ্যের যে স্তর রয়েছে, সুকুমার সেন তিনি বাংলা গদ্য সাহিত্যের উদ্ভবকে তিনি উদ্ভব বা বিকাশকে তিনি 4টি স্তরে ভাগ করেছেন। তাহলে সুকুমার সেন বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন? 4টি স্তর। আমরা দেখতে পাই প্রথম সূচনা এবং দ্বিতীয় স্তরের নাম দিয়েছেন তিনি উন্মেষ, তৃতীয় স্তরের নাম দিয়েছেন অভ্যুদয় এবং চতুর্থ স্তরের নাম দিয়েছেন পরিণতি। তাহলে 4টি স্তরের প্রথম স্তর এটা হচ্ছে সূচনা পর্ব, আর দ্বিতীয় এটা হচ্ছে উন্মেষ, তৃতীয় এটা হচ্ছে অভ্যুদয়, এরপর হচ্ছে পরিণতি। সূচনা পর্ব যেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে 16শ শতাব্দী থেকে 1800 পর্যন্ত। এই সময়টাকে তিনি বলেছেন যে এই সময়টাতে গদ্যের উদ্ভব হয়েছে। গদ্যের উন্মেষ কখন হয়েছে? সেটা হচ্ছে 1800 অর্থাৎ শ্রীরামপুর মিশন থেকে 1847 সাল পর্যন্ত এই সময়টা। আর 1847 থেকে অর্থাৎ বিদ্যাসাগর থেকে 1865 পর্যন্ত এই সময়টাকে তিনি বলেছেন অভ্যুদয় পর্ব, অ্যান্ড পরিণতি পর্ব হচ্ছে 1865 থেকে বর্তমান। তাহলে এখন বাংলা গদ্যের কোন স্তর চলতেছে? চতুর্থ স্তর। আর চতুর্থ স্তর মানে কি? পরিণতি পর্ব বা পরিণতি স্তর। তাহলে সুকুমার সেন যে 4টা স্তরে বাংলা সাহিত্যকে ভাগ করে, বাংলা সাহিত্যের যে গদ্যের উদ্ভব বা বিকাশকে ভাগ করেছেন, এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, বা এমনও পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সুকুমার সেন বাংলা গদ্যের উদ্ভব বা বিকাশকে কতটি স্তরে ভাগ করেছেন? উত্তর হচ্ছে তিনি 4টি স্তরে ভাগ করেছেন। এরপর আসুন আমরা একটু প্রশ্ন সলভ করি। দেখুন বিগত সালে আসা প্রশ্ন 28তম বিসিএসে আসছে প্রশ্নটা, আপনারা একটু সলভ করুন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? দেখি পারেন কিনা। নবম শতকে, ত্রয়োদশ শতকে, 16শ শতকে, 19 শতকে? খুবই কমন প্রশ্ন। কেয়া সাহা, এটার উত্তর সি কিভাবে হয়? এইটার উত্তর সি কিভাবে হয়? 16শ শতক এটা কিভাবে হয়? আমরা তো পড়েছি যে 19 শতক। 1800 মানে কি? 19 শতক, রাইট? ঠিক আছে। আচ্ছা, এরপর আসুন আমরা এই প্রশ্নটা সলভ করি। এটা এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড 2019। উপন্যাস কোন যুগের সৃষ্টি? এই প্রশ্ন বারবার বলেছি, দেখি পারেন কিনা, এটা সলভ করুন। গুড, এটার উত্তর কি হবে? আধুনিক যুগের সৃষ্টি। সেটার উত্তর কি হবে? আধুনিক যুগের সৃষ্টি। ওকে, এবার আসুন আমরা এই প্রশ্নটা সলভ করি যে বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা সাল ধরা হয় কত? সূচনা সাল এটা এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীন 2018। গুড, এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে 1800। ওকে, এরপর আসুন গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2019। গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? বলেন, গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? উত্তর হচ্ছে কি? আধুনিক যুগ। কি হবে? আধুনিক যুগ। ওকে, এইবার আসেন আমরা একটু এইটা সলভ করি। বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড 2011-তে প্রশ্নটা এসেছে। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? 18, 17, 19? এখানে শতক বলেছে, সো উত্তর হচ্ছে 19 শতক। সাল বললে, খ্রিস্টাব্দ বললে তখন আপনার 1800 সামথিং, বাট শতক বলেছে এই জন্য 19 হবে। ওকে, চলুন এইবার আমরা একটু আলোচনা করি শ্রীরামপুর মিশন নিয়ে। কি নিয়ে আলোচনা করব? শ্রীরামপুর মিশন। তো শ্রীরামপুর মিশন জিনিসটা আসলে কি? শ্রীরামপুর মিশন হচ্ছে ভারতীয় খ্রিস্টানদের নিজস্ব একটা প্রচার সংঘ। তারা নিজেদের খ্রিস্ট ধর্মকে প্রসার করার জন্য একটা প্রচার সংঘ ছিল মূলত শ্রীরামপুর মিশন। উইলিয়াম ক্যারি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে 1793 সালে বাংলায় আসেন। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে উইলিয়াম ক্যারি কেন আসেন? তিনি হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন।
কত সালে আসেন? 1793 সালে। পরবর্তীতে উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যানের সহায়তায় ডেনমার্কীয় শাসনাধীন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শ্রীরামপুরে 1800 সালের 10 জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্শম্যান, এরপর হচ্ছে উইলিয়াম ক্যারি। আমরা দেখতে পাই যে কত সালের কত তারিখে শ্রীরামপুর মিশন স্থাপন হয়? উত্তর হচ্ছে 1800 সালের 10 জানুয়ারি। এটা খুব ইম্পর্টেন্ট। এবং কোথায় স্থাপন হয়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে, মানে শ্রীরামপুর নামক একটা জায়গায়। এরপর আমরা দেখি যে বছর মিশনটি প্রতিষ্ঠা হয়, ঠিক সে বছরে শ্রীরামপুর মিশনে প্রেস প্রতিষ্ঠা হয়। এই প্রেস প্রতিষ্ঠা যখন হয় তখনই আসলে একটা চমৎকার, একটা দারুণ জিনিস ঘটে, সেটা আমরা একটু পরে জানবো। তাহলে মিশন প্রতিষ্ঠা হয়েছে মূলত খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার উদ্দেশ্যে। মিশন প্রতিষ্ঠা হয়েছে যে বছর, সে বছরই অর্থাৎ 1800 সালে, সে বছরই সেখানে প্রেস প্রতিষ্ঠা হয়ে যায়। পঞ্চানন কর্মকারকে এই প্রেসে নিয়োগ দেওয়া হয়। তাহলে এই প্রেসে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? পঞ্চানন কর্মকারকে। বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইল ক্লিংস। খুবই ইম্পর্টেন্ট তথ্য এটা যে বাংলা মুদ্রাক্ষরের জনককে, বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইল ক্লিংস। চার্লস উইল ক্লিংসের অনুরোধে পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রণ যন্ত্র তৈরি করেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলা মুদ্রণ যন্ত্র তৈরি করেন কে? উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার। বাংলা মুদ্রণ যন্ত্র তৈরি করেন কে? পঞ্চানন কর্মকার। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইল ক্লিংস। এই দুটো প্রশ্ন শিক্ষার্থীরা খুব ঝামেলা করে, তো ঝামেলা করবেন না, এইটা ঝামেলা করার মতো কোনো বিষয় না। এরপর দেখেন পরবর্তীতে শ্রীরামপুর মিশন থেকে রামায়ণ, মহাভারত একাধিক গ্রন্থ প্রকাশিত, অর্থাৎ ওই প্রেস থেকে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত প্রথম গ্রন্থ মথি রচিত মিশন সমাচার। তাহলে শ্রীরামপুর মিশন থেকে রচিত প্রথম গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে মিশন সমাচার। আর এটা রচনা করেন কে? মথি রচনা করেন। শুরুর দিকে মিশনটি ড্যানিশদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু উইলিয়াম ওয়ার্ল্ডের মৃত্যু হয় 1822। উইলিয়াম ক্যারি মারা যায় 1835 এবং জোশুয়া মার্শম্যান তিনি মারা যান 1837। অর্থাৎ যারা এটা প্রতিষ্ঠা করেছেন তারা কিন্তু আস্তে আস্তে মারা যায়। এতে করে মিশনটি চরম সংকটে পড়ে, ফলে 1808 সালে ড্যানিশদের থেকে ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। তাহলে এটা শুরুতে এটা ড্যানিশদের কাছে ছিল এবং ড্যানিশদের থেকে পরবর্তীতে এটি কি ছিল? এটা কার নিয়ন্ত্রণে চলে যায়? এটা চলে যায় আমাদের ইংরেজদের নিয়ন্ত্রণে। এখান থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু তথ্য আমি আপনাদেরকে একটু বলে দিই। তার ভিতরে প্রথম ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে কত সালের কত তারিখ? 1800 সালের 10 জানুয়ারি এটি প্রতিষ্ঠা হয়। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে শ্রীরামপুর মিশন থেকে প্রেস কবে প্রতিষ্ঠা হয়? এই একই সালে, অর্থাৎ 1800 সালে। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বাংলা মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইল ক্লিংস। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মুদ্রণ যন্ত্রকে আবিষ্কার করেন প্রথম? উত্তর হচ্ছে পঞ্চানন কর্মকার। এরপর আসেন শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে মিশন সমাচার। এই ইনফরমেশনগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা এগুলো একটু পরে রাখতে হবে। এইবার চলুন আমরা একটু প্রশ্ন সলভ করি। প্রশ্ন হচ্ছে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে? এটি কি 1900, 1700, 1952, এরপর 1778? ঝটপট একটু এই প্রশ্নটা সবাই সলভ করুন। ওকে, সো এটার উত্তর কি? 1800। এইবার আসেন, এটাও প্রবাসী কল্যাণ একই জায়গাতে, তবে এটা 2012-তে এসেছে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তর হচ্ছে কি? চার্লস উইল ক্লিংস। চার্লস উইল ক্লিংস। ওকে, আচ্ছা এইবার আসেন শ্রীরামপুর মিশনারিরা স্মরণীয় যে জন্য, শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য বাংলা মুদ্রণ। গুড, তারা বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার বা বাংলা মুদ্রণ, তারা ওই যে প্রেস প্রতিষ্ঠা করে সেটার জন্য। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন কে? এটা খুব সিম্পল প্রশ্ন, পারবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উইলিয়াম ক্যারি, চার্লস উইল ক্লিংস। এটার উত্তর কি হবে বলেন? চার্লস উইল ক্লিংস। ওকে, আচ্ছা এইবার আসেন আমরা একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করি, আধুনিক যুগে সবচেয়ে সারা জাগানো একটা জিনিস, সেটা হচ্ছে পোর্ট উইলিয়াম কলেজ। পোর্ট উইলিয়াম কলেজ কি আসলে? এটা নিঃসন্দেহে এটা একটা কলেজ, বাট প্রশ্ন হচ্ছে যে পোর্ট উইলিয়াম কলেজটা আসলে কেন আসছে? ইংরেজ যারা ছিল তারা এদেশে, তাদের যে কর্মচারী যারা ছিল, তারা এদেশে যখন ইংরেজরা আমাদের দেশে যখন আসার পর তারা যদি মুখের ভাষা তারা যদি ঠিক করে বাংলা যদি বলতে না, তারা তো বাংলা বলতে পারবে না। বাংলা বলতে, ধরেন আপনি চায়নাতে গেছেন, আর আপনি চায়নার কথা না বলতে পারলে আপনি খাইতে পারবেন? কেউ কোনো জিনিস বুঝাইতে পারবেন? এই সেম প্রবলেমটা ইংরেজরা এসে আমাদের এই বাংলা ভূখণ্ডে এসে পড়েছে এই ঝামেলাতে।
তখন ইংরেজ কর্মচারী তাদের জীবনধারাকে আরো সহজ করার জন্য, মানুষের সাথে তাদের কমিউনিকেশন করার জন্য ইংরেজরা তারা একটা কলেজ প্রতিষ্ঠা করলেন, যে কলেজের নাম হচ্ছে পোর্ট উইলিয়াম কলেজ। আমরা একটু দেখি, বাংলাদেশে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দেশীয় ভাষা দানের জন্য তৎকালীন শাসিত ভারত গভর্নর লর্ড ওয়েলেসলি কর্তৃক 1818 সালের অর্থাৎ 1800 সালের 4 মে কলকাতার ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট তথ্য, আমি যেটা বলছি সেটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে কত সালে পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। উত্তর হচ্ছে কি 1800 সালের 4 মে। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কার নাম অনুসারে, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে কলেজটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা কে করেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এটা প্রতিষ্ঠা করেন। এইবার আমরা একটু দেখি, এখানে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালের 24 নভেম্বর। আরেকটা ইনফরমেশন, তাহলে কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালের 4 মে। 1801 সালের 24 নভেম্বর কি হয়? এই কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয়। বাংলা বিভাগের অধ্যক্ষ নিয়োজিত হন উইলিয়াম কেরি। কিন্তু আফসোস, আপনাদেরকে যদি প্রশ্ন করি পোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করছেন, বলে উইলিয়াম কেরি। না ভাই, উইলিয়াম কেরি না, প্রতিষ্ঠা করছেন লর্ড ওয়েলেসলি। তাহলে উইলিয়াম কেরিকে তিনি হচ্ছেন পোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড। বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন 2 জন এবং সহকারী পণ্ডিত ছিলেন 6 জন। এইবার দেখুন 1801 থেকে 1815 পর্যন্ত এই সময়কে বলা হয় তাকে পোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ। এখানে পোর্ট বানানটা ভুল আছে, তাহলে পোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ 15 বছর, আর সেটা হচ্ছে 1801 থেকে 1815। এই সময় 8 জন লেখকের মধ্যে 8 জন লেখকের মোট 13টি গ্রন্থ প্রকাশিত হয়। তাহলে দেখুন এই যে পোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ কেন বলা হয় থাকে, কারণ এই 15 বছরের সর্বাধিক সংখ্যক গ্রন্থ এখান থেকে প্রকাশিত হয়েছে। আর সেই গ্রন্থ কি? উত্তর হচ্ছে 13টি গ্রন্থ এখান থেকে প্রকাশিত হয়। আমরা এক নজরে আমরা যদি দেখি যে সেই 8 জন এবং সেই 13টি গ্রন্থ, আশা করি আপনারা এখানে খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন যে 8 জন লেখকের মোট 14টি গ্রন্থ আমরা পেয়ে থাকি। মানে 8 জন লেখক আরেকটা বাড়তি আর কি, এখানে 14টার কথা লেখা আছে। একটু খেয়াল করে দেখুন, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, দেখুন একটু ভালো করে যে উইলিয়াম কেরি তিনি রচনা করেন 2টা, একটা হচ্ছে কথোপকথন আর একটা হচ্ছে ইতিহাসমালা। সাইডে প্রকাশ সাল দেওয়া আছে। রামনাম বসু তিনি হচ্ছেন রাজা প্রতাপাদিত্য চরিত্রং, এরপর হচ্ছে লিপিমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি 5টা লিখেছেন, তার ভিতরে একটা 32 সিংহাসন, হিতোপদেশ, রাজা বালি, প্রবোধ চন্দ্রিকা, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ গ্রন্থ, বেদান্ত চন্দ্রিকা। গোলকনাথ শর্মা তিনি একটা লিখেন হিতোপদেশ, ওরিয়েন্টাল ফেবুলিস্ট এটা লিখেন তারিচরণ মিত্র। চণ্ডীচরণ মুন্সী তিনি লিখেন তোতা ইতিহাস। রাজীব লোচন মুখোপাধ্যায় তিনি লিখেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং। আর হরপ্রসাদ রায় তিনি হচ্ছেন পুরুষ পরীক্ষা। তাহলে 2টা, 4টা, 6টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, এই পেলাম আমরা 14টা। এখানে প্রকাশ সাল দেওয়া আছে, সবগুলো ইম্পর্টেন্ট না। কিছু গ্রন্থ যেগুলো ইম্পর্টেন্ট আমরা একটু খেয়াল করে দেখি, কিছু গ্রন্থ এগুলো ইম্পর্টেন্ট। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপনি মানে এখানে মানে 14টা কেন হলো, আগে বলছেন 13টা। ভাই 13টা বলছি যে মানে 15 বছরে 13টা প্রতিষ্ঠা হয়, বুঝতে পেরেছেন? আর পোর্ট উইলিয়াম কলেজ থেকে এগুলো হচ্ছে প্রতিষ্ঠা হয় 14টা। এইবার চলেন আমরা একটু দেখি, এখানে খেয়াল করে দেখেন যেগুলো আপনাকে মনে রাখতে হবে। কথোপকথন এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা লেখককে উইলিয়াম কেরি। ইতিহাসমালা এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। রাজা প্রতাপাদিত্য চরিত্রং এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রবোধ চন্দ্রিকা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। পুরুষ পরীক্ষা এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই কয়েকটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন একটু বেশি আসে। কি আসে? একটু বেশি আসে। চলুন আমরা একটু দেখি যে আসলে কি কি জিনিস এখানে। সো এখানে একটা সতর্কতা সাবধানতা দেওয়া আছে। আর সেই জিনিসটা কি, এখানে বলা হচ্ছে যে পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি। এই প্রথম গ্রন্থ কোনটি এইটা নিয়ে অনেক ঝামেলা আছে। এই প্রশ্নের উত্তরে বাজারে প্রচলিত অধিকাংশ গাইড বইতে দেখা যায় কথোপকথন পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রচলিত যত গাইড বই আছে সব গাইড বইতে দেখবেন যে কথোপকথনকে লেখা আছে পোর্ট উইলিয়াম কলেজের প্রথম প্রকাশিত গ্রন্থ। পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ, যা নিতান্তই ভুল। কথোপকথন প্রকাশিত হয় 4 আগস্ট 1801। অপরদিকে এরও আগে রাজা প্রতাপাদিত্য চরিত্রং প্রকাশিত হয় 1801 সালে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, তার মানে বুঝতেই পারতেন যে পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্রং। অর্থাৎ এখানে আপনাকে যে জিনিসটা বলছে যে পোর্ট উইলিয়াম এটা তো 4 আগস্ট হয়, আর এইটা হচ্ছে জুলাইয়ের মানে জুলাইতে হয়। তার মানে নিঃসন্দেহে জুলাইয়ের পরে আগস্ট। সো জুলাই কিন্তু তারিখটা বলা নাই, বাট আগস্টের আগে জুলাই এটা তো কনফার্ম। এই জন্য যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি, উত্তর হচ্ছে কি রাজা প্রতাপাদিত্য চরিত্রং। কথোপকথন না, কথোপকথন তারপরে। আর এই তথ্যসূত্র কোথা থেকে নেওয়া হয়েছে? বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস সজনীকান্ত দাশের গ্রন্থ থেকে। তো
এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা জানলাম যে পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? পোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। এইখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। পোর্ট উইলিয়াম ক্যারির কথোপকথন বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থ। তাহলে দেখেন বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে উত্তর হচ্ছে কথোপকথন। এরপর দেখেন বাংলা ভাষায় কথ্য রীতিতে প্রথম নিদর্শন নাম কি? তা হচ্ছে কথোপকথন, কারণ এটা কথ্য রীতিতে লেখা। উইলিয়াম ক্যারির ইতিহাসমালা বাংলা ভাষায় প্রথম গল্প গ্রন্থ, অর্থাৎ ইতিহাসমালার আগে বাংলা ভাষায় কোনো গল্প গ্রন্থ, মানে বাংলা ভাষায় প্রথম মুদ্রিত যে গল্প গ্রন্থ সেটা লেখা হয়নি, মানে এর আগে কোনো গল্প গ্রন্থই লেখা হয়নি। আগে তো সব কবিতা ছিল প্রাচীন আধুনিক যুগে, প্রাচীন মধ্যযুগে। রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্রং বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ। এখানে বাঙালির লেখা জিনিসটা কেন বলছে দেখেন, বাঙালির লেখা প্রথম মানে জীবনী গ্রন্থ আমরা মধ্যযুগে জীবনী সাহিত্য নামে একটা টপিকে পেয়েছি, যেখানে শ্রী চৈতন্যদেবের নামে অনেকগুলো জীবনী সাহিত্য রচনা করা হয়েছে। তো এখানে রাজা প্রতাপাদিত্যের নামে জীবনী সাহিত্য রচনা করা হয়েছে, তবে আমরা দেখেছি মধ্যযুগে যে জীবনী সাহিত্যগুলো এগুলো বাঙালিরা লিখে নেয়, এই জন্য প্রথম বাঙালি রচিত একজন বাঙালি রচিত প্রথম জীবনী গ্রন্থ রচনা করেছেন রামরাম বসু, আর সেটার নাম কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা গদ্যের প্রথম জীবন রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র। এর আগে দেখেন অনেকগুলো মানে জীবনী সাহিত্য লেখা হয়েছে, কিন্তু কোনোটাই কিন্তু গদ্যে লেখা না। তার মানে প্রথম গদ্যে রচিত জীবনী গ্রন্থ যদি বলা হয়, তাও উত্তর হচ্ছে কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। সো কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে, এখানে গুরুত্বপূর্ণ তথ্য বলে এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখেন লক্ষণীয় বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস। তাহলে দেখেন কনফিউশন খেয়াল করে দেখেন, বাংলা ভাষায় প্রথম জীবনী গ্রন্থ উত্তর হচ্ছে চৈতন্য ভাগবত, কিন্তু যদি বলে বাংলা ভাষায় গদ্যে রচিত প্রথম জীবনী গ্রন্থ, তাহলে উত্তর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। আচ্ছা বলেন, চৈতন্য ভাগবত তো মধ্যযুগে লেখা হয়েছে, আর ভাই মধ্যযুগে তো গদ্য ছিলই না, তাহলে গদ্যে লেখা বললেও উত্তর হচ্ছে কি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। এরপর খেয়াল করে দেখেন রামরাম বসু রচিত লিপিমালা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। তাহলে রামরাম বসু রচিত যে লিপিমালা যে গ্রন্থটি রয়েছে, এই লিপিমালা এটি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যে প্রথম পত্র উপন্যাসের নাম কি? উত্তর হচ্ছে রামরাম বসু রচিত লিপিমালা। এইবার আসুন আমরা একটু চলে যাই, পোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন বিভাগ ছিল, সেই বিভাগগুলো নিয়ে একটু আলোচনা করি। ভারতবর্ষের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির বিবেচনা নিয়ে পোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ভারতের প্রধান প্রধান ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে কলেজের বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে ছিলেন একজন অধ্যাপক ও কয়েকজন সহকারী শিক্ষক। 1805 সালের মধ্যে কলেজে মোট 12টি অনুষদ খোলা হয়। কতটি অনুষদ? 12টি অনুষদ। কয়েকটি বিভাগ সম্পর্কে নিচে উল্লেখ করা হলো, যেমন ফার্সি বিভাগ ছিল, আরবি বিভাগ ছিল, হিন্দুস্তানি ভাষা বিভাগ ছিল, সংস্কৃত ছিল, অ্যান্ড হচ্ছে আমরা দেখতে পাই যে বাংলা বিভাগ এখানে 5 নম্বরে ছিল। তো মোট 12টি অনুষদ এখানে ছিল। এটা যে শুধু ইংরেজদের জন্য খুলছে তাই বলে এখানে শুধু বাংলাই পড়ানো হয় ব্যাপারটা এমন না, এছাড়া আরবি, ফার্সি ইত্যাদি এসব ভাষাও এখানে পড়ানো হতো। পোর্ট উইলিয়াম কলেজের প্রতিটি বিভাগে কয়েকজন করে পণ্ডিত ও মুন্সি ছিলেন। কলেজ কর্মচারীদের মধ্যে তারাই ছিলেন দেশীয়। কলেজের কর্মচারীদের বেতন স্কেলের সমতা বিধান করা হয়নি। একই পদে নিয়োগপ্রাপ্ত দেশীয় শিক্ষক ও কর্মচারীদের চেয়ে ইউরোপীয়রা দ্বিগুণ বেতন পেত, অর্থাৎ তাদের থেকে ইউরোপের যারা ছিল তারা দ্বিগুণ বেতন পেত। 26তম বিশেষ আসার প্রশ্ন, 32 সিংহাসন কার রচনা? প্রশ্নের উত্তর দিন দ্রুত। উত্তর হচ্ছে কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন সলভ করেন। এটাও 26তম বিশেষ আসা প্রশ্ন। পোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কততে? 1801। এটা খুবই সিম্পল প্রশ্ন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2016তে প্রশ্ন আসছে। ইতিহাসমালার লেখক কে? উইলিয়াম ক্যারি। গুড, আমরা জানি 2টা গ্রন্থ, তার ভিতরে একটা হচ্ছে ইতিহাসমালা। 38তম বিশেষ আসা প্রশ্ন, কে পোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। রামরাম বসু। ওকে, আমরা পারবো এটা। এইটা সলভ করুন। পোর্ট উইলিয়াম কলেজের প্রধান অধ্যক্ষ কে ছিলেন? 34তম বিশেষ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম ক্যারি। সেটার উত্তর কি? উইলিয়াম ক্যারি। এরপর আসেন, পোর্ট উইলিয়াম কলেজে কত সালে কোন তারিখে স্থাপিত হয়? পিএসসি সহকারী পরিচালক 2004।
কি 1800 সালে 4 মে, এটা ক্লাসে বারবার বলেছি। আচ্ছা, তো এইবার আসেন আমরা একটু চলে যাই আমাদের আমরা একটু চলে যাব হিন্দু কলেজের আলোচনায়। হিন্দু কলেজ ছোট্ট একটু আলোচনা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্যে কলকাতার হিন্দু কলেজের উল্লেখযোগ্য, মানে যে সকল প্রতিষ্ঠানে আধুনিক যুগের শুরুতে, তাদের ভিতর হিন্দু কলেজ উল্লেখযোগ্য। এই কলেজের মাধ্যমে কলকাতার মধ্যবিত্ত সমাজের সন্তানদের আধুনিক শিক্ষা গ্রহণের যথার্থ সুযোগ লাভ করে। কলকাতার এসব মধ্যবিত্ত হিন্দুগড়ের সন্তানদের ইংরেজি, ইউরোপীয় ও কলেজের প্রাথমিক শিক্ষার বড় বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন। 1817 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ও ডেভিড হেয়ারের সহায়তায় কলকাতায় স্থাপিত হয় হিন্দু কলেজ। তাহলে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতার ভিতরে ছিলেন কে? রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার। 1855 সালে 15 এপ্রিল হিন্দু কলেজ নাম পরিবর্তন করে এর স্থলাভিষিক্ত হয় প্রেসিডেন্সি কলেজ। তাহলে হিন্দু কলেজের পরবর্তী নাম প্রেসিডেন্সি কলেজ, আর প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম হিন্দু কলেজ। পরবর্তীতে সে বছরে জুন মাসে 15 তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রেসিডেন্সি কলেজ। আমাদের আলোচনা হিন্দু কলেজ নিয়ে না, আমাদের আলোচনা হচ্ছে ইয়ং বেঙ্গল নিয়ে। ইয়ং বেঙ্গল কারা? ইয়ং বেঙ্গল হচ্ছে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা হিন্দু কলেজের শিক্ষার্থী ছিল, এবং হিন্দু কলেজের এই ধরনের শিক্ষার্থীগুলো তারা ইংরেজি ভাব দ্বারা পুষ্ট ছিল। ইংরেজিতে বলতো, ইংরেজিতে লিখতো, ইংরেজিকেই তারা সবসময় প্রায়োরিটি দিত, বাংলাকে সেভাবে তারা প্রায়োরিটি দিত না। হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের ইতিহাস বিষয়ের একজন গুরুত্বপূর্ণ চতুর্থ শিক্ষক ছিলেন হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও। তার প্রকৃত নাম কিন্তু ডিরোজিও। এই ডিরোজিওর ছাত্র তথা হিন্দু কলেজের ছাত্ররাই ছিলেন সেই ছাত্ররা কারা? প্যারীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, দক্ষিণারঞ্জন মিত্র, কালীপ্রসাদ ঘোষ, মাধবচন্দ্র মল্লিক প্রমুখ। এদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ছিল বিনা বিচারে কিছু গ্রহণ বা বিশ্বাস না করা। প্রচলিত হিন্দু ধর্মের গোড়ামির বিরুদ্ধে তারা যুক্তি ও মানবতাকে বড় করে দেখাতেন, এবং ইংরেজি শেখার প্রতি তাদের ছিল প্রবল আগ্রহ। অর্থাৎ এরা যে জিনিস দেখে না, এই জিনিস বিশ্বাস করে না, এই টাইপ ছিল, নাস্তিক টাইপ আর কি। এরপর হচ্ছে তারা মানবতাকে সবসময় বড় করে দেয়। হিন্দু ধর্মে যে গোড়ামি যে বিষয়াদি রয়েছে, এই গোড়ামিগুলোর বিপক্ষে তারা অবস্থান করছে। সেই সাথে তারা ইংরেজি শেখার প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল, ইংরেজি ভাব দ্বারা পুষ্ট ছিল। এদেরকেই বলা হয় থাকে, এরা হচ্ছে কি ইয়ং বেঙ্গল। তার মানে বুঝতে পারতেছেন ইয়ং বেঙ্গলের কিন্তু সদস্য কিন্তু প্যারীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদনের মতো এই গুরুত্বপূর্ণ লোকজন কিন্তু ছিল। ডিরোজিয়ার এই শিষ্যরা সবসময় ডিরোজিয়ান, মানে ডিরোজিয়ার এই শিষ্য যারা ছিল তাদেরকে বলা হয় থাকে ডিরোজিয়ান, তাদেরকে বলা হয় থাকে নব্য বঙ্গ, তাদেরকে বলা হয় থাকে ইয়াং বেঙ্গল, তাদেরকে বলা হয় থাকে ইয়াং ক্যালকাটা। এই ইয়ং বেঙ্গল ইংরেজি ভাব দ্বারা জীবনযাপন করত। তাদের এই জীবনযাপন রীতি সেকালে অনেকেই মেনে নিতে পারেনি, ফলে তারা অনেক সমালোচিত হয়েছে। সমাজ সংস্কার বিষয় প্রথাগত চিন্তাধারার বিরুদ্ধে যাওয়া ডিরোজিও হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়, মানে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। এমনকি তাদের সমাজচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। ইয়ং বেঙ্গলদের আবির্ভাব যত স্বল্প সময়ে ঘটেছে, ঠিক তত স্বল্প সময় তাদের পরিসমাপ্তিও হয়েছে। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে দুটি পত্রিকা ভূমিকা রেখেছিল, মানে তাদের যে কথাবার্তা, মনের ভাব, এগুলো তারা দুটো পত্রিকার ভিতরে প্রকাশ করত। তার ভিতরে একটার নাম ছিল এনকোয়ার। এই এনকোয়ার যেটা, এটার ছিল সম্পাদক ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আরেকটা ছিল জ্ঞান অন্বেষণ, এটার সম্পাদক ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 1828 থেকে 43 পর্যন্ত তারা বেশ কিছু সাময়িকী প্রকাশ করেছেন, যেমন পার্থেনন, হিন্দু, পায়োনিয়ার, তারপর হচ্ছে কুইল, বেঙ্গল স্পেকটেটর, এগুলো। তো আসেন এখান থেকে আমরা একটু দেখি কি কি প্রশ্ন এসেছে। 40তম বিসিএস প্রশ্ন আসছে, ইয়ং বেঙ্গল থেকে বিসিএস অনেক প্রশ্ন আসছে। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত, কালী প্রসন্ন সিংহ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, অ্যান্টনি ফিরেঙ্গি। সলভ করেন এটা। গুড, এই প্রশ্নের উত্তর কি? মাইকেল মধুসূদন দত্ত, সি। এরপর আসুন ইয়ং বেঙ্গল কি? 28তম বিসিএস প্রশ্ন। বাংলা ভাষা শিক্ষার্থী, ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক, একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম, একটি সাময়িকী পত্রের নাম। ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক। বিসিএস 36তম বিসিএস দেখেন ইয়ং বেঙ্গল একটা ছোট্ট জিনিস, কিন্তু বিসিএস 3টা প্রশ্ন এসেছে। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? বঙ্গদূত, জ্ঞান অন্বেষণ, জ্ঞানাঙ্কুর, তারপর হচ্ছে সংবাদ প্রভাকর। সেই পত্রিকাটির নাম কি? উত্তর হচ্ছে জ্ঞান অন্বেষণ। ওকে, সো আই হোপ মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দিন। আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ আধুনিক যুগের এই উদ্ভব রিলেটেড যে প্রবলেম, সেই প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে গিয়েছে।